সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। পেহেলগামে জঙ্গি হামলার জবাব দিতেই অপারেশন সিন্দুর, মিসাইল আক্রমণের ব্যাখ্যা ভারতের, সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপের পূর্ণ সব ক্ষমতা দিল পাকিস্তান। পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে যুদ্ধ চান না বিশ্ব নেতারা, আলোচনায় সমাধান খোঁজার তাগিদ, দিল্লির অভিযানকে পাগলামি বললেন ডোনাল্ড ট্রাম্প। গভীর উদ্বেগ জানিয়ে দুদেশকে শান্ত থাকার আহ্বান ঢাকার, পক্ষ না নেয়ার পরামর্শ বিশ্লেষকদের, সর্বাত্মক যুদ্ধ না বাঁধলেও ভুগবে গোটা দক্ষিণ এশিয়া। এটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয় তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। আমাদের কোনোভাবেই কোনো পক্ষ নেওয়ার এখানে কোনো সুযোগ নাই এবং বাংলাদেশ অবশ্যই তার যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থানটাই সমুন্নত রাখতে হবে। স্বাস্থ্য বিবেচনায় সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে জাতীয় অভিভাবক হিসেবে চায় বিএনপি, ভোটের মাঠে ভূমিকা রাখবে আপোষহীন ভাবমূর্তি। জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। উনি যদি চেয়ারে বসে থাকেন এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ। খাগড়াছড়িতে অনুপ্রবেশ চেষ্টাকারীরা গুজরাটের অধিবাসী, পুশ ইন নয়, যথাযথ প্রমাণ সহ আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বড় বয়স্ক বৃদ্ধ মিলিয়া 27 জন লোক গুজরাট থেকে আসছে, গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিচ্ছে। আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। একনেক সভায় বাড়ল গুলশান বনানী বাড়িধারা লেক উন্নয়ন কার্যক্রমের মেয়াদ, চলমান সব প্রকল্প তদারকির সিদ্ধান্ত, বেড়িবাঁধ ভাঙার কারণ জানতে কমিটি। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ব্যারিকেড দিয়ে ডাকাতির চেষ্টায় 5 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ, জামিনে মুক্তি পেয়ে আবারও অপরাধে জড়ায় তারা, মহাসড়কে নিরাপত্তা জোরদার। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে, পিএসএল খেলতে যাওয়া নাহিদ এবং রিশাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাকিস্তান সফরের ব্যাপারে সিদ্ধান্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। শুরুতেই ভারত পাকিস্তান উত্তেজনার খবর। পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতেই জঙ্গি আস্তানা নির্মূলে অভিযান চালিয়েছে ভারত। পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুর নিয়ে এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। 25 মিনিটে 24টি ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে শেষ হয় অভিযান, যাতে প্রাণ যায় শিশুসহ কমপক্ষে 26 জন পাকিস্তানির। টার্গেট করা হয় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী সহ অন্তত 9টি স্থান। জবাবে পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন 15 ভারতীয়, ধ্বংস হয়েছে রাফাল সহ ভারতের 5টি যুদ্ধবিমান। মঙ্গলবার মধ্যরাতে হঠাৎ করেই কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের একাধিক এলাকা। বিস্ফোরণের বিকট শব্দে প্রকম্পিত হয় মুজাফফরাবাদ, কোটলি, বাহাওয়ালপুর সহ অন্তত 9টি স্থান। এসব এলাকায় একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। স্থানীয় সময় রাত 1:44 মিনিটে শুরু হয় অপারেশন সিন্দুর নামে বিশেষ এই অভিযান, যাতে অংশ নেয় ভারতীয় বিমান বাহিনীর রাফাল, সুখোই এবং মিগ-29 এর মতো যুদ্ধ বিমানগুলো। কোনো সামরিক স্থাপনা নয়, বরং সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। আপনারা সবাই অবগত, ভারত তার জবাব দেওয়ার অধিকার প্রয়োগ করেছে, যার মূল লক্ষ্যই ছিল সীমান্তের ওপারে থাকা জঙ্গি আস্তানার নির্মূল করা। পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নয়াদিল্লির এই অভিযান। হামলার সময় ভারতের 5 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। 3টি রাফাল সহ সেগুলোর মধ্যে রয়েছে 2টি মিগ ও সুখোই সিরিজের যুদ্ধবিমান। ধ্বংস করা হয়েছে একটি ড্রোনও। বন্দী করা হয়েছে যুদ্ধবিমানগুলোর পাইলটদের, দাবি ইসলামাবাদের। কাপুরুষোচিত হামলা আখ্যা দিয়ে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে দেশটি। নিরীহ বেসামরিকদের লক্ষ্য করে কাপুরুষের মতো হামলা চালিয়েছে ভারত, তার উপর বেপরোয়া বিবৃতি দিয়েছে। পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন নিয়ে শত্রুদের উপযুক্ত জবাব দেওয়া হবে।
इस जहरियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। এদিকে হামলার পর লাইন অফ কন্ট্রোলে ব্যাপক গোলাগুলি হয়েছে দুদেশের সেনাদের মধ্যে। ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান, যদিও তা সত্য নয় বলে পাল্টা দাবি করেছে দিল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। গত রাতের হামলার পর প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের ব্যবস্থা নেয়ার ক্ষমতা দেয়া হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীকে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটি এনএসসির জরুরি বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। এরপর পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভাষণ দেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। সেখানে ভারতের হামলার জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলার প্রশংসা করেন শাহবাজ শরীফ। এর আগে জরুরি নিরাপত্তা বৈঠক হয় দিল্লিতে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ নানা গুরুত্বপূর্ণ নেতারা। সেখানে রাজনাথ সিং বলেন, পাকিস্তানে হামলা চালানোর মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী নতুন ইতিহাস গড়েছে। लेकिन अल्लाह ताला के बेपाया फजल करम से রাতের অন্ধকারে পাকিস্তানে জঘন্য হামলা চালিয়েছে ভারত, কিন্তু আল্লাহর রহমত আর পাকিস্তানের 24 কোটি মানুষের দোয়া আমাদের সাথে ছিল। আমাদের সাহসী সেনারা শত্রুদের উপযুক্ত জবাব দিতে পেরেছে। हिंदुस्तान के इस मकरूह एक नया इतिहास रच दिया है। মঙ্গলবার রাতে ভারতীয় সেনাবাহিনী নতুন ইতিহাস রচনা করেছে। নির্ভুল নিশানা এবং সতর্কতার সাথে সন্ত্রাসীদের ঘাঁটি ধ্বংস করা হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছি। শত্রুদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এদিকে ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে চলছে তোলপাড়। ভারতের অভিযানকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তানকে কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তুরস্ক। আর আলোচনার মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানিয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি অভিযানকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক মহলেও। চিরবৈরী দেশ দুটির মধ্যে বিবাদকে কেন্দ্র করে শুরু হয়েছে কূটনৈতিক দৌড়ঝাঁপ। পাকিস্তানে ভারতের হামলাকে লজ্জাজনক আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ঢোকার পথেই হামলার খবর জানতে পারেন তিনি। দ্রুত যুদ্ধবন্ধের প্রত্যাশাও জানান ট্রাম্প। অপর এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ভারত পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এটা লজ্জাজনক। আমরা এখানে আসার পথে মাত্র জানলাম খবরটা। আমার ধারণা অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ জানতো কিছু একটা হতে যাচ্ছে। সত্যিটা হলো তারা দীর্ঘদিন ধরে লড়ছে, দশকের পর দশক ধরে লড়ছে। আশা করছি খুব দ্রুত শেষ হবে সংঘাত। পাকিস্তানে ভারতের অভিযানকে দুঃখজনক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে চীন। দুই পক্ষকেই সংযম প্রদর্শনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। ভারত এবং পাকিস্তান চীনেরও প্রতিবেশী। দুদেশের সামরিক অভিযান নিয়ে আমরা উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তানকে আঞ্চলিক শান্তি বজায় রাখার ব্যাপারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। সব ধরনের সহায়তায় প্রস্তুত বেইজিং। অন্যদিকে জাপান বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত পাকিস্তানের সংযত আচরণের কোনো বিকল্প নেই। একই মন্তব্য সংযুক্ত আরব আমিরাতেরও। ভারত পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে আমরা গভীরভাবে চিন্তিত। দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে আমরা দুই পক্ষকেই আলোচনার মাধ্যমে চলমান সংঘাত নিরসনের আহ্বান জানাচ্ছি। শান্তি আলোচনায় বসার আহ্বান জানিয়েছে পাকিস্তানের প্রতিবেশী দেশ ইরান। সমঝোতায় না এলে পরিস্থিতি আরও জটিল হবে বলে শঙ্কা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে আরেক মুসলিম দেশ তুরস্ক। দিল্লির এমন অভিযানের সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়েছে দেশটি। দুদেশকে কাণ্ডজ্ঞানহীন কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছে তুরস্ক। যমুনা নিউজ। ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ঢাকা, জানিয়েছে উদ্বেগ। দুই দেশকে শান্ত এবং সংযমী আচরণের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশ সীমান্তে ভারতের পুশ ইনের ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের কোনো নাগরিককে পাঠাতে হলে যথাযথ প্রমাণ সাপেক্ষে আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহতের প্রতিক্রিয়ায় পাকিস্তানে হামলা চালিয়েছে দেশটি। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও।
পাল্টাপাল্টি হামলায় হতাহত হয়েছে দুই দেশের সাধারণ নাগরিকরা। বুধবার দুপুরে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলেছে এই ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে দুই দেশকেই বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদোন্নতি বদলি সংক্রান্ত একটি বৈঠকে যোগ দেন আরও ৩ উপদেষ্টা। বৈঠক শেষে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, কূটনৈতিক প্রচেষ্টায় ভারত পাকিস্তান উত্তেজনা প্রশমিত হবে এবং এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা করে বাংলাদেশ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। এরই মধ্যে সীমান্তের দুটি স্থান দিয়ে কিছু মানুষকে ভারতের পুশ ইন করার বিষয়টি প্রতিরক্ষা উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে উপদেষ্টা জানান, পুশ ইন গ্রহণযোগ্য নয়। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে চলমান পাক ভারত উত্তেজনার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও, এমন আশঙ্কা করে বিদ্যমান পরিস্থিতিতে কথাবার্তা এবং পদক্ষেপে সংযত ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। পরমাণু শক্তিধর দুই দেশের সংঘাত শেষ পর্যন্ত সর্বাত্মক যুদ্ধে না গড়ালেও পুরো দক্ষিণ এশিয়াকে জন্য ভুগতে হতে পারে বলে ধারণা তাদের। পরামর্শ, এই সংকটে কোনো পক্ষ নেয়ার সুযোগ নেই বাংলাদেশের। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে শেষ পর্যন্ত পাকিস্তানে আঘাত হানল ভারত। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলার নাম অপারেশন সিন্দুর। এতে জীবন গেছে কমপক্ষে ২৬ পাকিস্তানির, আহতও অর্ধশতাধিক। পাল্টা হামলায় নিহত ১০ ভারতীয়। আর রাফাল সহ ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি পাকিস্তানের। প্রশ্ন হলো, তবে কি সর্বাত্মক বা অল আউট ওয়ারে জড়াচ্ছে ভারত পাকিস্তান? এই বিষয়টা সর্বাত্মক যুদ্ধের দিকে যাওয়ার সম্ভাবনা আমি আশা করি হবে না। কেননা এখন বিশ্ব নেতৃবৃন্দ ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য ইভেন চীনও এটার ব্যাপারে যথেষ্ট সচেতনভাবে আগাচ্ছে। কারণ এটা যদি সর্বাত্মক যুদ্ধের দিকে কোনোভাবে টার্ন নেয় তাহলে এটা পৃথিবীর জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটতে পারে। সর্বাত্মক যুদ্ধ হোক বা না হোক, চলমান ভারত পাকিস্তান সংঘাতের কোনো প্রভাব কি পড়বে বাংলাদেশ সহ এই অঞ্চলে? প্রতিবেশীর কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার প্রতিবেশীর উপরে তার প্রভাব পড়বে, এটার সন্দেহ ছাড়া বলা যায়। যেমন আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, তা আপনার বিল্ডিং, আপনার ঘরে আগুন লাগতে পারে, বা আর যাই হোক না কেন এটার উত্তাপ আপনার গায়ে লাগবে বা আপনার বাসায় আসবে, এটা খুবই স্বাভাবিক। সো একই রকম ব্যাপার এখানে ঘটছে। বাংলাদেশের উপরে প্রভাব এই কারণেই পড়বে যে আমরা তো আপনার রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হচ্ছিল বা হয়, সেটারও তো প্রভাব আমরা পাই এবং বড় ধরনের অর্থনীতিতে বিশেষ করে। তো এখন যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে এরকম একটা সংঘর্ষ থেকে থাকে বা সংঘর্ষ চলতে থাকে এবং এটা দিন দিন বাড়তে থাকে, তাহলে সেটার প্রভাব অবশ্যই বাংলাদেশের উপর পড়বে। পারমাণবিক শক্তিধর দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির এই টানটান উত্তেজনা ভাবাচ্ছে বাংলাদেশকেও। এর মধ্যে সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে সমাধানের পথ খোঁজার কথা বলেছে ঢাকা। পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই। আপনার আরেকটা জিনিস এখানে আমাদের খেয়াল রাখা উচিত যে আমাদের অন্য একটা প্রতিবেশী মিয়ানমারের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক ভালো না, আমরাও কিন্তু শান্তিতে নাই। হয়তো ঢাকা শহরে আমরা অতটা বিষয়টা উপলব্ধি করতে পারছি না, কিন্তু সেই সীমান্তবর্তী এলাকায় যারা আছেন তারা কিন্তু বিষয়টা উপলব্ধি করতে পারছেন যে বাংলাদেশের জন্য একটা মহাসংকট আসতে যাচ্ছে। তো সেই রকম পরিপ্রেক্ষিতে অন্যদিকে যখন একটা টেনশন তৈরি হয়েছে, আমাদের কোনোভাবেই কোনো পক্ষ নেওয়ার এখানে কোনো সুযোগ নাই
এবং বাংলাদেশ অবশ্যই তার যে নিরপেক্ষ অবস্থান সেই অবস্থানটাই সমুন্নত রাখতে হবে। বাংলাদেশ কোনো দিনই কোনো পক্ষ নেয়নি, অতীতে নেয়নি। বাংলাদেশে যদি জোট নিরপেক্ষ আন্দোলনের যে চেতনা সেটা ফলো করে এ পক্ষ নেওয়ার কোনো মানে এটা এক ধরনের নির্বুদ্ধ দিতে হবে এবং এটার মানে অনেক ধরনের মাসুল দিতে হবে, যেটা কোনোভাবেই কোনো ম্যাচিউরড কান্ট্রির পক্ষে ঠিক হবে না। অপর প্রতিবেশী মিয়ানমারের পরিস্থিতি পর্যালোচনা করে কোনোভাবেই বাংলাদেশের নতুন কোনো সংকটে জড়িয়ে পড়া ঠিক হবে না বলেও সতর্ক করেছেন বিশ্লেষকরা। এর মধ্যে আমাদের প্রস্তুতি থাকা উচিত এবং এটা মানে হাফ হার্টেড বা আদা আদা হলে হবে না। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এবারে অন্যান্য খবরে নজর দেব। সক্রিয় রাজনীতিতে নয়, খালেদা জিয়াকে এখন জাতীয় অভিভাবক হিসেবে পরিচিত করাতে চায় বিএনপি। দেশের সংকট আর সম্ভাবনায় খালেদা জিয়ার অভিজ্ঞতা আর পরিচিতি রাষ্ট্র কাজে লাগাবে এমন প্রত্যাশা নেতাদের। রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ মনে করেন, বাংলাদেশের মতো দেশে ৭৫ বছরের পর সক্রিয় রাজনীতিতে অবদান রাখার উদাহরণ নেই, বরং খালেদা জিয়াকে আলংকরিক চেয়ারপারসনের পদে রেখে তার আপোষহীন চরিত্র আর তুমুল জনপ্রিয়তা ভোটের মাঠে কাজে লাগাতে পারে বিএনপি। আরফিন শাকিলের প্রতিবেদন। ৪ মাস পর দেশের মাটিতে রাজস্বিক প্রত্যাবর্তন হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। ফুল বৃষ্টি আর স্লোগানে নেতাকর্মীদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হন বিএনপি চেয়ারপারসন। মাইনাসের সব শঙ্কা উড়িয়ে দিয়ে আশার সঞ্চার করেছে খালেদা জিয়ার হেঁটে চলার এই চিত্র। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গুঞ্জন উঠেছে, তবে কি আবারও রাজনীতিতে সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন? যদিও ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হবার পর থেকে রাজনীতির বাহিরে তিনি, তবে ৫ আগস্টের পর ২টি কর্মসূচিতে ভিডিও বার্তা দেন ৮০ বছর বয়সী এই রাজনীতিবিদ। ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। খালেদা জিয়ার অবর্তমানে বিএনপির হাল ধরেন তার ছেলে তারেক রহমান। তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বিএনপির রাজনীতি। এমন বাস্তবতায় খালেদা জিয়ার সক্রিয় হওয়ার সম্ভাবনা কতটুকু? তার নামের সাথে বিএনপির লক্ষ কোটি সমর্থক সদস্যের প্রেরণা জড়িত। দেশের ভবিষ্যৎ সম্পর্কে দেশবাসী যখন উৎকণ্ঠিত, এই সময় তিনি জাতির অভিভাবক হিসাবে জাতিকে পথ নির্দেশ করবেন এবং বর্তমান সরকারকেও নির্দেশনা দিবেন কিভাবে আগামী দিনে দেশটি পরিচালিত হওয়া উচিত। জীবনের পরন্ত বেলায় থাকা খালেদা জিয়ার রাজনীতিতে ফের সক্রিয় হওয়ার মতো শারীরিক সক্ষমতা নেই বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। বলেন, খালেদা জিয়ার স্বচ্ছ ভাবমূর্তি আর জনপ্রিয়তাই বরং কাজে লাগাতে পারে বিএনপি। ৭৫-এর পরে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন এটার কোনো প্রমাণ কিন্তু নাই। বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘাটলে দেখা যায় তার একটা ইমেজ আছে এবং এটা বিএনপির জন্য একটা অ্যাসেট। কিন্তু উনি যদি চেয়ারে বসে থাকেন, এটাও বিএনপির জন্য একটা তাদের মোরাল একটা স্ট্রেংথ, নৈতিক শক্তির জায়গা। তার যে ফেস ভ্যালু, এটা এখনও অনেক গভীর প্রভাব সাধারণ মানুষের উপরে। অন দি আদার হ্যান্ড, যদি শেখ হাসিনার কেউ হয়, দলের জন্য এটা তো বিরাট সম্পদ। এটা তো কোনোভাবেই তারা মিস করবে না। প্রায় ৪.৫ দশক বিএনপির নেতৃত্ব দিয়ে আসছেন খালেদা জিয়া। এই দলের হয়ে ৩বার প্রধানমন্ত্রী, ২বার বিরোধী দলীয় নেতার আসনে বসেন তিনি। তার মতো গৃহবধূ থেকে তুমুল জনপ্রিয় রাজনীতিবিদ হওয়ার ইতিহাস বিশ্বে বিরল। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ২ জেলায় সীমান্ত এলাকা থেকে রোহিঙ্গা এবং ভারতীয় নাগরিক মিলিয়ে শতাধিক মানুষকে আটক এবং হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তাদের মধ্যে ৩৬ রোহিঙ্গাকে কুড়িগ্রামের ২ উপজেলার সীমান্ত দিয়ে পুশ ইন করে বিএসএফ। অন্যদিকে খাগড়াছড়ি সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করে নারী, শিশুসহ ৬৬ জন ভারতীয় নাগরিক। তাদের বিস্তারিত পরিচয় প্রশাসন নিশ্চিত না করলেও স্থানীয়রা বলছেন অনুপ্রবেশকারীরা গুজরাটের অধিবাসী। কুড়িগ্রামের রৌমারীর শাপলা চত্বর এলাকাটি ভারতীয় সীমান্তবর্তী। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। ভ্যানে করে যাওয়ার সময় ২০ রোহিঙ্গা সহ ৮ বাংলাদেশিকে আটক করা হয়। এ সময় সেখান থেকে পালিয়ে যায় কয়েকজন। ভুরুঙ্গমারীর নতুন বাজার এলাকা থেকে স্থানীয়রা আটক করে ১৪ রোহিঙ্গাকে। পরে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। কিছু লোক আমি দেখছি রৌমারীতে, আমি লোকগুলোকে চিনতেছি না। একজন একরকম দেখা যাইতেছে, তাদের চুল বড়, হয়তো মনে করে শরীরের মানে আমাদের পোশাক পাতি, তার মনে করে পায়ের স্যান্ডেল আমি দেখতেছি অন্যরকম। দেখি যে রোহিঙ্গা ধরা পড়ছে,
বিজেপি আসলো, বিজেপি আছি, তাদেরকে গাড়ি থাকি কিছু নিল, কিছু রাস্তা থাকি নিয়ে ক্যাম্পের দিকে চলে গেল। কুড়িগ্রাম 22 বিজিবি জানিয়েছে আটককৃতদের পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতদের তথ্য যাচাই বাছাই চলছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। বুধবার ভোর থেকে তাইন্দং ও লোগাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটতে থাকে ভারতীয়দের। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুপ্রবেশের পর লোকালয়ে অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা দেখতে পান তারা। জানতে চান পরিচয়। তারা গুজরাটের নাগরিক বলে দাবি স্থানীয়দের। খবর দেয়া হয় বিজিবিকে। গুজরাট থেকে আসছে, গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোটেকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। জিজ্ঞাসা করা হয়েছে যে আপনারা কোত্থেকে আসছেন বা কিভাবে আসছেন, তো ওরা বলছে যে ওদেরকে বিউসাবে ওদেরকে বাংলাদেশে পাঠাই দিছে বা নদী পার করে দিছে। এরা এখানে লোক আছে 27 জন, ছেলে বড় বয়স্ক বৃদ্ধ মিলিয়া 27 জন লোক আছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে বুধবার বিকেল 3:30 পর্যন্ত 66 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ ঘটেছে। এদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিজেপির চাহিদার প্রেক্ষিতে মানবিক দৃষ্টিকোণে আমাদের তাদের খাওয়া থাকার ব্যবস্থাটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হয়, বাচ্চা আছে, নারী আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থাটা করবে প্রশাসন। আটক ভারতীয়রা বিজিবির হেফাজতে রয়েছে বলেও জানিয়েছে প্রশাসন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত কেন্দ্র করে সীমান্ত ঘেঁষা সব জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন আইজিপি বাহারুল আলম। বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এই যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার 29 এবং মিয়ানমারের সাথে 2 আমরা সকলকেই অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এ ব্যাপারে বলে আমার বিশ্বাস। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন আমাদের কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। এখন থেকে চলমান প্রকল্প নিয়মিত মূল্যায়ন করবে পরিকল্পনা বিভাগের IMED। অনিয়ম দেখলেই জানাবে দুর্নীতি দমন কমিশনকে। তখন প্রকল্প তদারকি চলবে যৌথভাবে, একথা জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি আরও জানান, বিভিন্ন এলাকায় প্রতি বছর বেড়ি বাঁধ কেন ভেঙে যায় তা জানতে আন্তঃমন্ত্রণালয় কমিটি করেছে সরকার। কথা ছিল রাজধানীর অভিজাত এলাকা গুলশান, বনানী ও বারিধারার সৌন্দর্য বাড়াবে এখানকার 2টি লেক, কিন্তু সময়ের সাথে এসব জলাধার হয়ে উঠেছে মশার আস্তানা। পরিচর্যার অভাবে আবর্জনা আর মাটি জমে ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। এসব সমাধানে 15 বছর আগে একটি প্রকল্প নেয় বিগত সরকার, কিন্তু সেই কাজ আর এগোয়নি। বুধবার একনেক সভায় আবারও উঠে আসে গুলশান, বনানী, বারিধারা লেক উন্নয়ন প্রসঙ্গ। সিদ্ধান্ত হয় করাইল বস্তিকে বাইপাস করে বাস্তবায়ন হবে প্রকল্প, সেজন্য নতুন সমীক্ষাও হয়েছে। তবে সব সংস্কার করতে লাগবে আরও 150 কোটি টাকা। দূষণ তো আগের মাত্রা নেই, অনেক বেড়ে গেছে। কাজেই প্রকল্পের ধরনও তো বদলে গেছে, কনফিগারেশন বদলে গেছে, কিছু জায়গা দখল হয়ে গেছে। কাজেই আসলে সংশোধন মানে হলো নতুন প্রকল্পের মতোই। এবং আমি যদি খরচের হিসাব দেখেছি, 2010 থেকে 4-5 বছরে কিছু কিছু খরচ হয়েছে, তারপর কোনো বছর কিছুই খরচ হয়নি। উপদেষ্টা জানান, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMEDর ক্ষমতা বাড়াতে চায় সরকার, সেজন্য বদলে যাচ্ছে প্রকল্প তদারকির ধরন। অনিয়ম, দুর্নীতি, অপচয় এগুলোর অভিযোগ হয়, সেগুলো হয় যাদের বিরুদ্ধে, তারা তখন আর কর্মরত থাকেন না, সেই মন্ত্রীরাও থাকেন না, সেই কর্মকর্তারাও থাকেন না, তারা অবসরে চলে যান। তখন তাদের চাকুরিরত অবস্থায় কর্মকর্তারা বিরুদ্ধে তো কখনো কিছু করার নজির তেমন নাই। জানানো হয়, ফরিদপুরের ভাঙা থেকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যন্ত সড়ক 4 লেন করা হবে। বন্যা মোকাবেলায় বেড়ি বাঁধ সংস্কার সহ কেনা হবে নতুন রেস্কিউ বোট। অন্য সময় কি ওগুলোকে যেমন নৌ পুলিশ আছে, তাদেরকে ব্যবহার করতে দেওয়া যায়। দুর্যোগ মন্ত্রণালয় তখন বলেছে তারা যদি ব্যবহার করতে করতে নষ্ট করে ফেলে, কিন্তু অন্যরা বলে যে ব্যবহার না করলেই নষ্ট হয়। একনেক সভায় 7,356 কোটি টাকা ব্যয় 9টি প্রকল্প অনুমোদন পায়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চিপস নাকি বিস্কিট?
এটা কি এটা? বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। বিমানবন্দরের উন্নয়ন প্রকল্প থেকে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন শেখ হাসিনা। এদিকে হাজার কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল ইসলাম পটনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নানা দুর্নীতির তথ্য বেরিয়ে আসছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির ঘটনায় আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার নতুন করে গত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দর নির্মাণ ও সংস্কার কাজে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে দুর্নীতির তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে তলব করে চিঠি দিয়েছে দুদক। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককেও তলব করা হয়েছে। 8 মে ব্যক্তিগত শুনানির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাহবুব আলী, পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব, এই 3 জনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল দুদকে হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে দুদক 4টি মামলাও করে। এদিন 1084 কোটি টাকার সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে পুরো টাকাটা পটন ট্রেডার্স আত্মসাৎ করেছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া দেশটির বিভিন্ন খাতে বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী শেখ নাহায়ানের নেতৃত্বে আমিরাতের প্রতিনিধি দল। বৈঠকে শেখ নাহায়ান বলেন, বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতেই এই সফর। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই সম্পর্ক এবং সহায়তাকে স্বাগত জানান। বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের ঢাকাস্থ রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামদি এবং বাংলাদেশ সরকারের আমিরাতস্থ রাষ্ট্রদূত তারেক আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ে ব্লক করে গাড়িতে ডাকাতির চেষ্টার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কেরানীগঞ্জ এবং দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় 3টি দেশীয় অস্ত্র। গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই ভিডিও ফুটেজটি। মহাসড়কে ব্যারিকেড ফেলে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয় চালকের উপস্থিত বুদ্ধিতে। এরপর থেকেই প্রশংসায় ভাসছেন সেই গাড়ির চালক। ঘটনাটি উঠে আসে বিভিন্ন গণমাধ্যমেও। ভিডিও ফুটেজটিতে দেখা যায়, ব্যারিকেড দেখে গাড়ি থামালেই ওত পেতে থাকা ডাকাত সদস্যরা রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসতে থাকে। চালক হকচকিয়ে না গিয়ে দ্রুত গাড়িটি রিভার্স গিয়ারে পেছনে নিয়ে আসে। এ সময় ডাকাতরা গাড়ির দিকে রামদা ছুটতে থাকে। মাদারীপুরের রবিউল আলম জানান, অসুস্থ প্রতিবেশীকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এমন ঘটনার মুখোমুখি হন তিনি। প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংঘটিত হতে পারে নাই। যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে, তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে সাথে গাড়িটি ব্যাক গিয়ারে চলে আসে। নিকটবর্তী আমাদের পুলিশ ছিল, পুলিশের শরণাপন্ন হয়। এরপরই অভিযানে নামে পুলিশ। গ্রেফতার করা হয় সেই চক্রের 5 সদস্যকে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পটুয়াখালী ও মাদারীপুরের বাসিন্দা। ঘটনার পর মহাসড়কের নিরাপত্তায় টহল জোরদারের কথাও জানায় পুলিশ। গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে 6 জন ছিল তার মধ্যে 5 জনকে গ্রেফতার করতে সক্ষম। পুলিশ আরও জানায়, চক্রের প্রধান সিএনজি কামাল ঘটনাস্থলের কাছাকাছি ডাকাতির একটি ঘটনায় গেল বছর গ্রেফতার হয়। সম্প্রতি আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও এই অপরাধে জড়িয়ে পড়ে। সিএনজি কামাল জামিন পেয়ে সে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত হয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।
পেহেলগামে হামলার জবাব দিতে পাকিস্তানে অপারেশন সিন্দুর পরিচালনার সিদ্ধান্ত নেয় মোদী সরকার। অভিযানের এই নাম কেন দেয়া হয়েছে তা নিয়েও রয়েছে নানান কৌতূহল। জানা যায়, নারীর সিঁদুরে আঘাতের জবাব দিতেই এই নামকরণ। নারী শক্তির জানান দিতে দুর্ধর্ষ এই অভিযানের নেতৃত্বের দায়িত্ব দেয়া হয় দুই নারী সেনা কর্মকর্তা সোফিয়া কুরেশি এবং ভৌমিকা সিংকে। সুপ্রভাত দেবিयों और सज्जनों। মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপারেশন সিন্দুর এখন টপ ট্রেন্ডিংয়ে। সেই সাথে আলোচিত আরও দুই নাম, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভৌমিকা সিং, যারা এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। অপারেশন সিন্দুরের আদ্য পান্ত নিয়ে বিশ্ব মিডিয়াকে ব্রিফ করেন এই দুই নারী সেনা। তাদের বাচনভঙ্গি এবং ব্যক্তিত্বের প্রশংসায় ভাসছে সামাজিক মাধ্যম। 9 टेररिस्ट कैंप्स को টার্গেট किया गया। নির্ভুল গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করা হয়। এই সন্ত্রাসীদের প্রত্যেকেই সীমান্তে সন্ত্রাসবাদের সাথে জড়িত ছিল। অপারেশন সিন্দুরে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটিতে আঘাত করা হয়নি। এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হয়েছে। ইনডক্ট্রিনেশন সেন্টার্স যতটুকু সংযম প্রদর্শন করা সম্ভব ছিল ভারত তা করেছে, কিন্তু পাকিস্তান যদি পরিস্থিতি আরো উত্তপ্ত করতে পূর্ণাঙ্গ হামলা চালায়, সেটা প্রতিহত করার জন্য প্রস্তুত ভারতের সামরিক বাহিনী। ৩৫ বছর বয়সী মুসলিম ধর্মাবলম্বী সোফিয়া কুরেশির ঝুলিতে রয়েছে যুগান্তকারী সব সাফল্য। ২০১৬ সালে ১৮টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন সোফিয়া। পুনেতে অনুষ্ঠিত ওই সামরিক মহড়া ছিল ভারতের মাটিতে আয়োজিত সবচেয়ে বড় বিদেশি সামরিক মহড়া। অপারেশন সিন্দুরের আরেক নারী নেতৃত্ব উইং কমান্ডার ভৌমিকা সিং। ছোটবেলা থেকেই যার ইচ্ছা ছিল আকাশে ওড়ার। স্কুলে পড়ার সময়ে যোগ দিয়েছিলেন ন্যাশনাল ক্যাডেট কর্পসে। ২০১৯ সালে স্থায়ীভাবে বিমান বাহিনীর ফ্লাইং ব্রাঞ্চে যোগ দেন তিনি। সনাতন ধর্মাবলম্বী নারীরা সিঁথিতে সিঁদুর পরে বিয়ের চিহ্ন বহন করেন, কিন্তু গেল এপ্রিলে পেহেলগামের সন্ত্রাসী হামলায় শুধু পুরুষ পর্যটকদের হত্যায় মুছে যায় বহু নারীর মাথার সিঁদুর। নিহতদের মধ্যে এমন অনেকেই ছিলেন যাদের সদ্য বিয়ে হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন সিন্দুর। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। পাকিস্তানে সুস্থ এবং নিরাপদে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন এবং নাহিদ রানা। এই দুই ক্রিকেটারের নিরাপত্তার সব রকম খোঁজ খবর সার্বক্ষণিকভাবে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আগামী কয়েকদিনে পাকিস্তানের পরিস্থিতি পর্যালোচনা করে দেশটির সফরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। পাকিস্তান ভারত আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের দামামা বাজছে দুই প্রতিবেশী চিরশত্রু দেশের মধ্যে। সেই যুদ্ধ কতদূর গড়াবে, এর প্রভাব কি বাংলাদেশেও পড়বে, এমন ভাবনাই যখন মশগুল দেশের সাধারণ মানুষ, তখন মিরপুরে পাকিস্তান সফরের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে সৌম্য, শান্ত, মেহেদিরা। মাঠে অনুশীলন চললেও মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন আলোচনার কেন্দ্রে ছিল পাকিস্তান পরিস্থিতি। বাংলাদেশ পাকিস্তান সফরে যাবার কথা 20 মে, তাই তো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা কঠোর নজরদারিতে রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জন্য আরো আমাদের আসলে নিয়ে যাবে, আমরা কি করবো, তাই না, মানে সিচুয়েশন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের প্রধান উদ্বেগের বিষয় ছিল রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা। পাকিস্তান সুপার লিগ খেলতে এই দুই ক্রিকেটার এখন অবস্থান করছেন সে দেশে। বিসিবি থেকে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে তাদের সঙ্গে। সকাল থেকে গ্যাদার করা হয়েছে। We are closely in touch with the High Commission, Defense Attaché, and I'm closely attached with the Pakistan Cricket Board and the PSL CEO. And also I talked to Rishad. Nahidke ekhano paini. I'll try to talk to him as well. পাকিস্তানে যখন হামলা হয় নাহিদ রানা ছিলেন রাওয়ালপিন্ডিতে আর রিশাদ হোসেন ছিলেন লাহোরে। বুধবার পরবর্তী ম্যাচের জন্য লাহোর ছেড়ে ইসলামাবাদ পাড়ি দিয়েছে রিশাদ হোসেন ও তার দল। রিশাদ ও রানা ভালো আছেন, নিরাপদে আছেন জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। Rishad is perfectly fine and he's traveling with us as well. Rishad just walked into the bus, I just saw him and he's perfectly fine, smiling. As laughing, we were all sharing good memories. So security is in place as per the protocols. For us from BCB is perfectly fine and we are going as per the schedule. ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি কতদূর যাবে সেটা বলা কঠিন, তবে অবস্থা খুব বেশি খারাপ হবে না এই বিশ্বাস থেকে পিএসএল এর খেলা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাই।